বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি 2021 পরীক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি সুমন আহমেদ। আজকে আমরা পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1 এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1 যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা 8 পেপার প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানটিও খুলছে না। মহামারীতে স্টেশনারি খোলা নিষেধ। যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে। তো দোকান খোলা আছে লকডাউনের মধ্যে, সে তো অসাধু হবেই, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে। কিচ্ছু করার নেই, বাকি দোকান বন্ধ। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান হচ্ছে 160। তা 160 কাগজের মান, তো তুমি দেখতে পাচ্ছ কাগজের মানটা হচ্ছে 160। এরপরে মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ হচ্ছে 65x75, অর্থাৎ দৈর্ঘ্য হলো 75 সেন্টিমিটার আর প্রস্থ 65 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথা যাচাই করে দেখবে। হ্যাঁ, যাচাই করতে হবে, কারণ লোকালয়ে তার দুর্নাম আছে, লোক ভালো না, লকডাউনে দোকান খোলে। আবার এরপর দেখো, বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু পরিমাপ করা যায় না। বেজালে পড়ে গেলা, 2 সেন্টিমিটারের নিচে মাপতে পারবে না, তাহলে তো তুমি 75-65ও মাপতে পারবে না। আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড করা যায় না। আরেক জ্বালা, 20-এর নিচে মাপতে পারবে না। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর পরিমাপে মাপতে হলে তোমাকে 5টি বস্তু নিতে হবে যাতে সম্মিলিত ভর 40 গ্রাম হয়। 5×8 = 40, যা 20-এর গুণিতক, তখন তুমি মাপতে পারবা। এছাড়া তুমি 8 গ্রামের বস্তু মাপবা কেমনে? কারণ 20 গ্রামের নিচে তো তুমি মাপতে পারবে না। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নাই। নেয়ালা, অন্য কোনো যন্ত্র ব্যবহার করতে পারবে না। তোমার এই নষ্ট ফিতা আর হচ্ছে এই 20 গ্রামের নিচে মাপা যায় না, এই পাল্লা দিয়ে তোমাকে এখন মাপতে হবে। আসো দেখি কোশ্চেনে কি বলছে। কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? ওকে, দেখি 1 নম্বরের উত্তরটা আমরা দেখি। তো দেখি আমরা 1 নম্বরের উত্তরটা। কাগজের মান ছিল 160 গ্রাম পার মিটার স্কয়ার। ওকে, আমাকে অনেকে প্রশ্ন করে কাগজটা কিভাবে আমরা অ্যাসাইনমেন্টের খাতাটা কিভাবে তৈরি করবো। এইভাবে তোমরা দুই পাশে মার্জিন করে নিবা। অন্য কোনো কালার পেন ইউজ করবে না, শুধুমাত্র কালো কালি আর পেন্সিল ব্যবহার করতে পারবা। তো এইভাবে তোমরা পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে প্রথমে মার্জিন করে নিবা, কোনো বক্স টক্স করতে পারবা না। আসো আমরা উত্তর দেখি। 160 গ্রাম পার মিটার স্কয়ার, তার মাত্রা কি হবে দেখি। প্রথমেই লিখবা তোমরা ওই বক্সে যা লেখার বক্সের ভিতরে, এই যে এই মার্জিন করছে এর ভিতরে লিখবা, মার্জিনের বাহিরে কিছু লিখবা না। তো মনে করো লেখা শুরু করলাম 1 নং অ্যাসাইনমেন্ট ক। তো আমরা লেখা শুরু করে দিয়েছি, অ্যাসাইনমেন্টের উত্তর লেখা শুরু হয়ে গেল। এই হচ্ছে আমাদের ক এর উত্তর। কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কয়ার। গ্রাম মানে কি? ভর। ভরের মাত্রা কি? এম, বড় হাতের এম। আর মিটার মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি? লেন্থ, এল, বড় হাতের এম, বড় হাতের এল। তাহলে গ্রাম, এই যে গ্রাম দেখতে পাচ্ছি, এই গ্রামের পরিবর্তে আমরা লিখব হচ্ছে এম, আর মিটারের পরিবর্তে আমরা লিখব এল। তাহলে এম আর এইখানে লিখব এল। এই যে এইভাবে লিখব এম আর এল। যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, আর যেহেতু এখানে ইনভার্স আকারে আছে মিটারটা, তাহলে এখানে পাওয়ারের আগে ইনভার্স হয়ে যাবে। এই হচ্ছে তোমার মাত্রা। স্ক্রিনশট দিয়ে রাখো এবং উত্তরটা লিখে ফেলো। ওকে, আমরা খ নাম্বারটা দেখে আসি। আমাদের খ নাম্বারে কি বলছে? আমাদের খ নাম্বারে বলছে যে কিলোগ্রামে মাপলে ওই এককের মান কি দাঁড়াবে। কিলোগ্রামে মাপলে তাহলে কি দাঁড়াবে? আসো দেখি খ নাম্বারটা। খ নাম্বারে আমরা যদি দেখি তাহলে 160 গ্রাম। এই 160 গ্রাম, গ্রামকে কিভাবে শহর করা যায়, গ্রামকে কিভাবে কিলোগ্রাম করা যায়? 1000 দিয়ে ভাগ করে। সহজ। তাহলে 160কে 1000 দিয়ে ভাগ করে দিলাম, উত্তর হলো এটা। গ্রাম হয়ে গেল কিলোগ্রাম। কিলোগ্রাম, মিটার বাবাজি আগে যা ছিল তাই আছে। তাহলে আমাদের বলছে একক কি হবে, তাহলে একক হলো কিলোগ্রাম বাই মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের একক। তো এই অ্যান্সারটা তোমরা তাহলে লিখবা কিভাবে? এইভাবে, যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট দিয়ে রাখো এবং লিখে ফেলো। খুবই সহজ। স্ক্রিনশট দেওয়া শেষ। আসো গ নাম্বার কোশ্চেনটা আমরা দেখে নিই। গ নাম্বার কোশ্চেনটাতে বলা আছে যে এই তো গ,
এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। তুমি যদি নিশ্চিত হতে চাও যে দোকানি তোমাকে ঠকাচ্ছে কিনা, তাহলে তোমাকে তো একটা কাগজ কিনলে হবে না, কারণ একটা কাগজের দৈর্ঘ্য প্রস্থ তুমি ওই তোমার 2 সেন্টিমিটারের ওই ফিতা দিয়ে তুমি মাপতে পারবে না, কারণ ওইখানে 65 আর 75। তুমি কি 65 আর 75 ওই 2 সেন্টিমিটারের গুণিতক কি 65 আর 75 হয়? তো তোমাকে জোড় সংখ্যা বিবেচনা করতে হবে, কাগজ একটু বাড়াই কিনতে হবে। তো এই দোকানির এই যে কথা বলেছে সেটাকে যাচাই করতে হলে কমপক্ষে কতগুলি কাগজ কিনতে হবে এইটাই এখন দেখতে হবে। আসো তাহলে এর উত্তরটা আমরা দেখার চেষ্টা করি। তো গ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখানে লিখেছি যে একটি কাগজের দৈর্ঘ্য 75 আর প্রস্থ হচ্ছে 65। এই একটা কাগজ কিন্তু আমরা ফিতা দিয়ে মাপা সম্ভব নয়, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে কয়টা কাগজ নিতে হবে? যদি আমরা দুইটা কাগজ নেই, দুইটা কাগজকে যদি আমরা এইভাবে নেই, একটু খেয়াল করো, দুইটা কাগজকে যদি এইভাবে নেই তাহলে এইভাবে 65 প্রস্থটা আমরা 65 130 এইটা কিন্তু ফিতা দিয়ে মাপতে পারবো। আবার যদি আমরা দুইটা কাগজ এইভাবে নেই 75 তাহলে কিন্তু 150 এটা কিন্তু আমরা ফিতা দিয়ে মাপতে পারবো। তাহলে আমরা দুইটা কাগজ বিবেচনা করি, আমরা একটা কাগজের কথা ভুলে যাই। আমরা দুইটা কাগজ দিয়ে হিসেব করি, দুইটা কাগজ ফিতা দিয়ে মাপতে পারবো। একটি কাগজের ক্ষেত্রফল 75 × 65 মাপলাম, এরপরে একটা কাগজের হিসেব করলাম, অতএব দুইটা কাগজের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করে নিলাম, দুইটা কাগজের ক্ষেত্রফল বের হয়ে গেল 0.975 মিটার স্কয়ার। ওকে, দুইটা কাগজের ক্ষেত্রফল আমরা বের করলাম, দুইটা কাগজের ক্ষেত্রফল। এবার আমাদের দেওয়া ছিল যে কাগজের মান হচ্ছে কত, 160 গ্রাম পার মিটার স্কয়ার। এর মানে কি ভাই? 160 গ্রাম পার মিটার স্কয়ার এর মানেটা হলো 1 মিটার স্কয়ার কাগজের ভর হচ্ছে 160 গ্রাম। 1 মিটার স্কয়ার কাগজের ভর 160 গ্রাম। তাহলে এত মিটার স্কয়ার দুইটা কাগজ, এত মিটার স্কয়ারের ভরটা কত? তাহলে দুইটা কাগজের ভর বের হয়ে গেল। দুইটা কাগজের ভর আমরা বের করছি, এই দুইটা কাগজের ভর কিন্তু 20 গ্রামের নিচে মাপা যায় না, ওই পাল্লা দিয়ে কিন্তু তুমি মাপতে পারবে না। তাহলে দুটি কাগজের ভর 156, যা 20 গ্রামের পাল্লা দিয়ে মাপা যায় না, 20 গ্রাম দ্বারা বিভাজ্য নয়। তাহলে আরেক যন্ত্রণা, তাহলে কাগজ দুইটা কিনলে হবে না, আরও বাড়াইতে হবে। তাহলে আরও বাড়াইতে হবে, আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি। তাহলে এখানে লিখেছি আবার 20 গ্রামের নিচে পরিমাপ করা যায় না, তাই এমন একটি ভর বিবেচনা করতে হবে যা 20 গ্রাম দ্বারা বিভাজ্য হয়। তাহলে দুইটা কাগজকে আমরা এইভাবে লিখলাম 2 × 1, তার মানে দুইটা কাগজই থাকলো। এই দুইটা কাগজ 2 এর সাথে 1 গুণ, তাহলে দুইটা কাগজের ভরের সাথে 1 গুণ দিলে ওই 156 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য নয়। আগেই বলেছি এই কথাটা। আমরা এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে 4টা কাগজ হবে। 4টা কাগজ যদি কিনি তাহলে দুইটা কাগজ 156, তাহলে 4টা কাগজ কত হবে? এই দুইটা কাগজের সাথে 2 গুণ দিলাম 312, যা 20 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 4টা কাগজ কিনলেও কিন্তু হচ্ছে না। আমি যদি 3 দিয়ে গুণ দিই তাহলে 6টা কাগজ হয়। আমি বিজোড় তো নিতে পারবো না, কারণ বিজোড় আমরা ফিতা দিয়ে মাপতে পারবো না। তাহলে 6টা কাগজের ভর আমি ওই আগের সংখ্যার সাথে 3 দিয়ে গুণ করেছি, তাই এখানে 3 দিয়ে গুণ করলাম 464, এটাও 20 দিয়ে বিভাজ্য নয়। তাহলে কাগজ আরও বাড়াতে হবে, 6টা কিনলে হবে না। আমরা তাহলে 8টা চিন্তা করি, তাহলে 2 × এখানে 4 দিয়ে গুণ করলাম, ওই যে 2 এর ভর 156, এর সাথে 4 দিয়ে গুণ করলাম 624, যা 20 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার কিন্তু এই 8টা কাগজ কিনলেও হবে না। আমি যদি 10টা কাগজ কিনি, ওই 2 এর সাথে 5 দিয়ে গুণ, তাহলে এই দুইটার কাগজের সাথে 5 দিয়ে গুণ করলে 780, যা 20 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে 10টা কাগজ কিনতে হবে। দোকানির কথা আমরা যদি নিশ্চিত হতে চাই দোকানির কথা, তাহলে আমাকে 10টা কাগজ কিনতে হবে, কারণ 10টা কাগজ কিনলেই আমরা পাল্লা দিয়েও মাপতে পারবো, ফিতা দিয়েও মাপতে পারবো। 10টা কাগজকে আমরা খাড়াভাবে নিয়ে এবং সারিবদ্ধভাবে নিয়ে দুইভাবেই আমরা ফিতা দিয়ে মাপতে পারবো। তাহলে কিন্তু আর অন্য কাগজ লাগছে না। 10-এর উপরে নিলেই 10টা কাগজ, 20টা কাগজ, 30টা, 40টা। তবে কোশ্চেন হচ্ছে যে সর্বনিম্ন কতগুলি কাগজ, তাহলে সর্বনিম্ন কাগজ হচ্ছে 10টা। অনেকেই বলছে যে 20টা কাগজ অ্যান্সার হবে। 20টা ভাই, 10টা কাগজ দিয়ে যদি কাজ সারা যায়, 20টা কাগজ কেনার দরকার কি? শুধু অপচয় করা ঠিক নয়, অপচয়কারী শয়তানের ভাই। তাহলে আমরা 10টা কাগজ আমরা নিব এবং দোকানির কথা যাচাই করতে পারবো। তাহলে এখানে লিখেছি 2 × 5 মানে 10টি কাগজের ভর 780 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য। সুতরাং দোকানির কথা
নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে 10টি কাগজ কিনতে হবে। এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। তো তোমরা স্ক্রিনশট দিবা গ নাম্বারটা স্ক্রিনশট দাও। আমি বলি কোন জায়গা থেকে দিবা। প্রথমে এখান থেকে এতটুক দাও, দিয়েছ, এতটুক দাও। এই গেল প্রথম স্ক্রিনশট। দ্বিতীয় স্ক্রিনশটটা তুমি এতটুক দাও, দিয়েছ। এরপরে তৃতীয় অংশ এতটুকু স্ক্রিনশট দাও। ওকে, তারপরে গয়ের এই অংশটুকু তোমরা হুবহু লিখে ফেলবা। তারপরে হচ্ছে এই অংশটুকু। তো এই অংশটুকু পরে এরপরে আমরা এই অংশটুকু স্ক্রিনশট দিব। এরপরে হচ্ছে এই অংশটুকু। তারপর দেখে দেখে লিখে ফেলো। সর্বশেষে আমরা উত্তরটা লিখব এইভাবে, স্ক্রিনশট দিয়ে লিখে ফেলো। এরপরে আমরা ঘ নাম্বারটাতে কি বলছে একটু দেখে আসি। ঘ নাম্বারটাতে কি বলছে একটু দেখে আসি। ঘ নাম্বারটাতে বলছে যে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 0.5 গ্রাম পার মিটার স্কয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 অথবা 120.5 এককের মাঝামাঝি। এই যে 120 ± 0.5 মানে হচ্ছে 120 থেকে 0.5 বেশিও হইবার পারে, আবার কমও হইবার পারে। যদি বেশি হয় তাহলে 120.5, আর যদি 0.5 কম হয় তাহলে 119.5। এটা কাগজের প্যাকেটের গায়ে এরকম লেখা থাকে। এইখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 মানে পরিচয় করায় দিচ্ছে। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ, জাদুমণিরা একটু দেখো, এইটা হচ্ছে পরিমাপ করা মান, আর এইটাকে বলা হয় চূড়ান্ত ত্রুটি। তোমাকে শিখাচ্ছে ওনারা যে এই জায়গাটার নাম চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটির মান 0.5 তোমাকে শিখাচ্ছে। এরপরে তোমার নির্ণীত মানের সূক্ষ্মতা কতটুকু নির্ভুল রয়েছে সেটা পরিমাপ করতে হবে। তুমি যে পরিমাপ করেছো, কয়টা কাগজ কিনছো? 10টা। সেই 10টা কাগজের দৈর্ঘ্য মাপছো, তোমার ভুল হইতে পারে। 10টা কাগজের প্রস্থ মাপছো, তোমার ভুল হইতে পারে। 10টা কাগজের ভর নির্ণয় করছো, তোমার ভুল হইতে পারে। তো এই যে নির্ভুলতা কতখানি, এই 3টা জিনিসের সূক্ষ্মতা, নির্ভুলতা তোমাকে পরিমাপ করতে হবে। তোমার কোশ্চেন করেছে এতটুকু, আর উপরের অংশটুকু, এই উপরের অংশটুকু তোমাকে শিখানোর জন্য এই অংশটুকু তোমাকে শিখাইছে যে কোনটাকে কি বলে। এটা কোনো কাজে আসবে না, তোমাকে জাস্ট শিখানোর জন্য একটু হিংস দিছে। কিন্তু তোমাকে তোমার নির্ণীত মান নিয়ে হিসেব করতে হবে তুমি কতটুকু নির্ভুল করেছো। আসো যাই আমরা আমাদের ঘ নাম্বারে। আমরা 3টা জিনিস পরিমাপ করেছি। গটা দেখব আমরা। এবার ঘ দেখো, আমরা দৈর্ঘ্য আর প্রস্থের নির্ভুলতা আগে নির্ণয় করব। আমরা 3টা আইটেম 3টা ভাগে ভাগ করব এই কোশ্চেনের উত্তরটাকে। দৈর্ঘ্যের ক্ষেত্রে নির্ভুলতা, প্রস্থের ক্ষেত্রে নির্ভুলতা, ভরের ক্ষেত্রে নির্ভুলতা। তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্যের কাজটা করব। দৈর্ঘ্য আর প্রস্থ কি দিয়ে মাপছি? ফিতা। তাহলে ফিতার চূড়ান্ত ত্রুটির আগে বের করে নিই। এই যে চূড়ান্ত ত্রুটি, ফিতা দিয়ে যেন সর্বনিম্ন কত মাপা যায়? 2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সর্বনিম্ন মানকে 2 দ্বারা ভাগ করলে চূড়ান্ত ত্রুটি পাওয়া যায়। এটা কিন্তু একটা সূত্র। এই যে দেখো, চূড়ান্ত ত্রুটির সূত্র হচ্ছে এইটা, একটু খেয়াল করো। এটা হলো সূত্র। চূড়ান্ত ত্রুটি সর্বনিম্ন মান বাই 2। আবার ভরের ক্ষেত্রে ভরের যেন সর্বনিম্ন কতটুকু মাপা যায়? 20 গ্রাম। তাহলে সর্বনিম্ন মান 20 গ্রাম ডিভাইডেড 2, সেক্ষেত্রে 10 বের হবে। তো আমরা একটু পরে দেখবো এটা। তো ফিতার চূড়ান্ত ত্রুটি আমরা বের করে নিলাম 1 সেন্টিমিটার। একটু খেয়াল রাখো, একটু পরে এটা লাগবে কিন্তু 1 সেন্টিমিটার। ওকে, চূড়ান্ত ত্রুটি 1 সেন্টিমিটার। খেয়াল রাখো কিসের ক্ষেত্রে? দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রে। আমরা 1 নম্বর কাজ শুরু করি দৈর্ঘ্যের ক্ষেত্রে। দৈর্ঘ্য পরিমাপ করেছিলাম কতটুকু বলো তো? 10টা পেপার 75 করে 750 সেন্টিমিটার। এইটা কিন্তু আমার পরিমাপ করা মান। আমার ত্রুটি কতখানি হইতে পারে? ত্রুটি হইতে পারে 1 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের মান হবে এটা, দৈর্ঘ্যের মান। ওকে, এই জিনিসটাকে কি বলে? পরিমাপ করা মান, আর এটাকে বলা হয় চূড়ান্ত ত্রুটি। আসো তাহলে দৈর্ঘ্যের শতকরা ত্রুটিটা আমরা বের করি। সূত্র কি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান ইন্টু 100%।
চূড়ান্ত ত্রুটি কত? এই যে দেখা যাচ্ছে চূড়ান্ত ত্রুটি 1 সেন্টিমিটার, একটু আগে বের করে নিয়েছিলাম 1। তাহলে এখানে আমরা 1 বসাবো, পরিমাপ করা মান 750, ক্যালকুলেশন 0.13%। তাহলে এইটা যদি শতকরা ত্রুটি হয় তাহলে নির্ভুলতা কত? 100 থেকে বিয়োগ করলে বের হয়ে যাবে। এই হচ্ছে দৈর্ঘ্যের নির্ভুলতা আমরা বের করলাম। দৈর্ঘ্যের নির্ভুলতা যেভাবে বের করলাম ঠিক একইভাবে আমরা প্রস্থের নির্ভুলতা বের করব। প্রস্থ পরিমাপ করেছিলাম 10 পিস 65 করে 650, আর ওই ফিতার চূড়ান্ত ত্রুটি একটু আগে বের করেছিলাম 1, তাহলে প্রস্থের মান হবে এটা। একইভাবে দৈর্ঘ্যের ক্ষেত্রে যেভাবে বের করেছিলাম প্রস্থের ক্ষেত্রে সেম, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান, শতকরা ত্রুটি বের করছি আমরা। চূড়ান্ত ত্রুটি হচ্ছে এখানে 1 আর পরিমাপ করা মান হচ্ছে আমাদের 650। মান বসাই দিলে শতকরা ত্রুটি বের হয়ে যাবে। 100 থেকে বিয়োগ করে আমরা নির্ভুলতা বের করব। আমরা প্রস্থের কাজ শেষ, দুইটা শেষ হয়ে গেল। এবার ভরের ক্ষেত্রে আমাদের ফিতার চূড়ান্ত ত্রুটি দেখেছিলাম 1 সেন্টিমিটার, সর্বনিম্ন মান বাই 2। পাল্লার ক্ষেত্রে এবার ভরের ক্ষেত্রে আমরা দেখব। ভরের ক্ষেত্রে আমরা আগে চূড়ান্ত ত্রুটি বের করে নেই। নিত্যের দিয়ে সর্বনিম্ন কতখানি মাপা যায়? 20 গ্রাম, তাহলে 20 থাকবে উপরে আর নিচে হচ্ছে 2। এইটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি 10 গ্রাম। যাই মাপি না কেন 10 গ্রাম ত্রুটি হবে। পরিমাপ করেছি 10টা পেপার পরিমাপ করেছি 780 গ্রাম গ থেকে। এটা আবার কোত্থেকে আসলো? গতে এটা 780, গতে আমরা বের করেছিলাম এই যে 10টা পেপার 780, 10টা পেপার 780। তো গ থেকে আমরা এটা মাইরা দিব যে 780 গ থেকে, ঠিক আছে? তাহলে আমাদের ত্রুটি কত হবে? 10 গ্রাম। তাহলে আমরা ভরের মানটা লিখব এইভাবে। এটা হলো চূড়ান্ত ত্রুটি আর এটা হলো পরিমাপ করা মান। চূড়ান্ত ত্রুটি পরিমাপ করা মান, মান বসায় দেওয়ার পরে শতকরা ত্রুটি বের হয়ে যাবে। 100 থেকে বিয়োগ করে আমরা নির্ভুলতা বের করতে পারি। ভরের কাজ শেষ। এই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে, প্রস্থের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে এই অ্যান্সারগুলো এইভাবে আমরা লিখে দিয়ে গ নাম্বারটা শেষ করে দেব। কত সহজ! দৈর্ঘ্যের ক্ষেত্রে, প্রস্থের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে নির্ভুলতার মান আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো আমরা এটা এখন আমাদের খাতায় কিভাবে তুলব আমি সুযোগ করে দিচ্ছি তোমাদের। তোমরা এখন ঘ নাম্বারটা উত্তর কিভাবে লিখবা দেখো। প্রথমে তোমরা ঘ নাম্বারের জন্য এই যে এইটা, তো এইটাকে স্ক্রিনশট দিবা, দিয়েছ। এরপরে হচ্ছে এটা স্ক্রিনশট দিয়েছ। এরপরে হচ্ছে এই অংশটুকু, ওকে। এরপরে প্রস্থের ক্ষেত্রে তোমরা এতটুকু স্ক্রিনশট দাও। এরপরে হচ্ছে এতটুকু স্ক্রিনশট দিয়েছ, ওকে। তারপরে হচ্ছে তোমাদের এতটুকু, ওকে। এরপরে হচ্ছে এতটুকু এবং সর্বশেষে কাঙ্ক্ষিত অ্যান্সার এতটুকু, সমাপ্ত চিহ্ন দিয়ে শেষ। তো এইভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের খাতাটা তৈরি করবে। যদি তোমরা একের মাত্রা সমীকরণ লিখতে পারো তাহলে 1 আমরা লিখেছি 1 পাবো। এসআই এককে লিখতে পারলে কিলোগ্রামে পরিবর্তন করেছি তাহলে আমরা 2 পাবো। আমরা যে কোনো সংখ্যায় অনেকগুলি সংখ্যা লিখেছি, সঠিক সংখ্যা লিখতে পেরেছি, আশা করি সবকটাই সঠিক হয়েছে। হিসেবে সপক্ষে আমরা যুক্তি দিয়েছি কেন আমরা 10টা কাগজ নিব, তাহলে আমরা 3 পাবো। সূক্ষ্মতা পরিমাপের সমীকরণ আমরা লিখেছি, ওইখানে আমরা সমীকরণ লিখেছি, হিসেব করেছি, হিসেব করতে পারছি এবং সঠিকভাবে হিসেব করেছি। একক সহ সব জায়গাতে আমরা একক সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি, আমরা 4 পাবো ইনশাল্লাহ। তাহলে 1 2 3 4 এই 10 নাম্বার পাবো। আশা করি তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করলে আমরা আশা করি এই রকম একটা মন্তব্য তুমি পেতে যাচ্ছ। এই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। তো সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।